দ্য টিপিক্যাল ফ্যামিলি একটি কোরিয়ান অনগোয়িং ড্রামা যা 2024 সালের 4 মে রিলিজ হয়েছে এবং এই ড্রামার প্রধান ক্যাস্টে আছে চান উহি এবং জাং কি ওন। এই ড্রামাটি একটি মিস্টিরিয়াস ফ্যামিলির কথা বলে যাদের কাছে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার আছে, কিন্তু তারা মডার্ন লাইফস্টাইলের কারণে এই পাওয়ারগুলো হারিয়ে ফেলতে চলেছে, যেমন অনিদ্রা বা অতিরিক্ত ইন্টারনেটে অ্যাডিকশনের কারণে। এইসব কারণে তারা তাদের ওই ক্ষমতাগুলো হারিয়ে ফেলেছে এবং তারা বিশ্বাস করে যে একজন মিস্টিরিয়াস ওমেন এসে তাদের এই পাওয়ারগুলো পুনরায় তাদের কাছে ফিরিয়ে আনতে সক্ষম হবে। এই ড্রামাটির IMDb রেটিং আছে 7.2 আউট অফ 10 এবং মাই ড্রামা লিস্টে এই ড্রামাটির রেটিং আছে 8.3 আউট অফ 10। তো চলেন এই অসাধারণ ড্রামাটির প্রথম এপিসোড একটি ইন্টার মাধ্যমে শুরু করা যাক। এপিসোডের শুরুতে মিসেস বককে দেখানো হয় যে তার মেয়ে বক দোহিকে জোরে জোরে চেঁচাতে থাকে এবং তুমি এবার আকাশে ওড়ার ট্রাই করো। এরপর তার নাতিকে ডেকে বলে যে বক ইনহা তুমি তোমার পাওয়ার ট্রাই করবে। এরপর তার ছেলেকে গিজুকে বলে গিজু তুমি পাস্টে যাওয়ার ট্রাই করো, কিন্তু গিজু এবং তার ছেলে মেয়ে কেউ তার কোনো কথা শুনছিল না। এর মাঝে তার মেয়ে তাকে বলে ওঠে মা তুমি কেন প্রথমে ট্রাই করছো না। এরপরে তার মা যখন তাদের সুপার ন্যাচারাল পাওয়ার ট্রাই করার জন্য চেষ্টা করতে চায় তখন সে ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে আমাদের ফ্যামিলি ভাগ্য করেই এই সুপার ন্যাচারাল পাওয়ার পেয়েছে এবং আমাদের যে করেই হোক এই সুপার ন্যাচারাল পাওয়ারকে নিয়ে আসতে হবে, পুনরায় আমাদের জীবনে ব্যাক করতে হবে। এরপর আমাদেরকে গিজুকে দেখানো হয় যে দূরে বসে তাকিয়ে কিছু দেখছিল এবং তার মাকে বলেছে যে আমরা যেগুলো হারিয়ে ফেলেছি এগুলো আর কোনোদিন ফিরে পাবার নয়, আর এগুলো আমরা ফিরে পাবো না। এর মধ্যে তার মা যখন পিছনে ফিরে তাকায় তখন সে দেখতে পায় যে তার ছেলে সেখানে নেই, সেখান থেকে সে চলে গিয়েছে। তখন পাশের সি বিচ থেকে অনেক চেঁচামেচির আওয়াজ পাচ্ছিল এবং বলছিল যে লোকটিকে বাঁচাও, সে সমুদ্রে ডুবে যাচ্ছে। এবং তখন আমরা দেখতে পাই যে সমুদ্রে আর কেউ না, গিজু ডুবে যাচ্ছে। এবং তখনই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে দৌড়ে গিজুকে যায় বাঁচানোর জন্য এবং গিজুকে দেখানো হয় যে সমুদ্রে ভাসছে এবং তার পুরাতন লাইফের কোনো একটা স্মৃতিকে মনে করছে যেখানে তার ওয়াইফ ছিল, মেয়ে ছিল, তারা একসাথে সি বিচে সময় কাটাচ্ছে। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় মেয়েটি বক গিজুকে বাঁচিয়ে নেয় এবং তখন সে তাকে আর্টিফিশিয়ালভাবে শ্বাস দেওয়ার ট্রাই করলে তখন সে জেগে ওঠে এবং সেই মেয়েটিকে তার ওয়াইফ ভাবতে থাকে এবং তাকে সেওনা বলে ডাকতে থাকে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর ঘটনাস্থলে গিজুয়ের বাবা মা চলে আসে এবং তারা গিজুকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং হসপিটালে অ্যাডমিট করে নেয়। এবং তখন গিজুকে তারা বলতে থাকে তুমি কেন তোমার পাস্টের থেকে বের হয়ে আসতে পারছো না, তুমি তোমার লাইফ আবার পুনরায় ঠিকভাবে চালু করো, তুমি আর কতদিন তোমার পাস্টকে আঁকড়ে ধরে বসে থাকবে। এরপর আমাদেরকে একটি স্পা সেন্টারে দেখানো হয় যেখানে একটি মহিলা বলে যে অনিদ্রায় যে মহিলাটি ভুগছে তাকে কে ট্রিটমেন্ট দেবে। তখন সেখানের কেউ রাজি হয় না। তখন সেখানে আমাদেরকে মেইন ফিমেল লিডকে দেখানো হয় যার নাম দোদোহি। সে বলে যে আমি এর চেষ্টা করতে পারি, আমি এটি করব। এবং তখন আমাদের দোদোহিকে দেখানো হয় যে একটি মহিলার কাছে যায় এবং তাকে একটি চা প্রদান করে এবং বলতে থাকে যে আমাদের স্পা সেন্টারে আপনাকে স্বাগতম এবং আমি আপনার ট্রিটমেন্ট করব। মানুষ বিভিন্ন স্থানে ঘুরতে যায় তাদের মাইন্ড ফ্রেশ করার জন্য এবং তখন যারা ক্লান্ত হয়ে পড়ে তখন তারা আমাদের এখানে আসে এবং আমাদের ম্যাসাজের মাধ্যমে তারা অনেক ফ্রেশ হয়ে যায় এবং এটি বলে সে তাকে ম্যাসাজ করতে থাকে এবং মহিলাটিকে দেখানো হয় যে বলতে থাকে যে আমি আমার লাইফে অনেক বেশি স্ট্রাগল করছি, জানি না কবে এটি থেকে মুক্তি পাবো। মহিলাটি যখন স্পা সেন্টারে তার বিল দিতে যায় এবং সে জিজ্ঞাসা করে আমাকে যে মেয়েটি সেবা করেছিল সে কোথায়, তখন সে হঠাৎ করে দেখতে পায় যে সে আর কেউ না দোদোহি যে তার ছেলেকে বাঁচিয়েছিল। এরপর স্পা সেন্টারে থাকা দোদোহিকে সে অনেকগুলো টাকা অফার করে যার কারণে সবাই অবাক হয়ে যায় এবং দোদোহির দিকে তাকিয়ে থাকে, কিন্তু দোদোহি সেই টাকাকে নাকচ করে দেয়। এর পরিবর্তে সে স্পা ওনারকে টাকা দেয় এবং বলে যে দোদোহি আজ থেকে আমার বাসায় যাবে এবং আমার ট্রিটমেন্ট করাবে। তখন স্পা সেন্টারের মালিক রাজি হয়ে যায় এবং দোদোহিও রাজি হয়ে যায় তার বাসায় গিয়ে তার ট্রিটমেন্ট করার জন্য। এরপর দোদোহিকে দেখানো হয় যে তার বাড়িতে চলে যায়, মানে মিসেস বকের বাড়িতে চলে যায় এবং সে তার বাড়িতে গিয়ে খুব বেশি একটা অবাক হয় কারণ তাদের একটি জিম সেন্টার আছে, কিন্তু জিম সেন্টার দিয়ে এত বড় বাড়ি করার এত রিচ হওয়া ইম্পসিবল। এবং একটা রুমে সে কিছু মাল জিনিস দেখতে পেয়ে অনেক বেশি
অবাক হয়ে যায় এবং তখনই সেখানে মিস্টার বক চলে আসে। অপরদিকে আমাদেরকে গিজুকে দেখানো হয় যে অনেক বেশি নেশাগ্রস্ত থাকে সবসময়। এরপর আমাদের মিসেস বককে দেখানো হয় যে তার হাজবেন্ড সেখানে চলে আসে এবং সে এসে দোদোহির কথা জিজ্ঞাসা করতে থাকে। তখন মিসেস বক তাকে জানায় যে দোদোহি এখানে এসেছিল এবং আমার কাজ হয়ে গেছে এবং সে সেখান থেকে চলেও গিয়েছে। এরপর আমাদেরকে দোদোহিকে দেখানো হয় যে তার মায়ের কাছে গিয়ে বলে যে আমার ক্ষুধা লেগেছে। তখন তার মা তাকে বলে যে যাও গিয়ে ইনস্ট্যান্ট নুডলস মেক করে নাও। তখন এখানে আমাদেরকে দেখানো হয় যে দোদোহি যখন গ্যাস ওপেন করতে যায় সে দূর থেকে গ্যাসের চুলা ওপেন করে এবং আমরা বুঝতে পারি দোদোহি হয়তো বা আগুনে ভয় পায়। এবং অপরদিকে আমাদেরকে দেখানো হয় মিসেস বক বলতে থাকে দোদোহিও একটি ফ্যামিলি বানাতে চায় এবং তার ২ বার বিয়ে হয়েছে এবং ২ বারই তার ডিভোর্স হয়ে গিয়েছে। তার প্রথম স্বামী তার সাথে চিট করেছে এবং দ্বিতীয় স্বামী তার উপর অনেক বেশি হাত তুলত। এটি বলতে বলতে মিসেস বক ঘুমিয়ে যায় এবং সে একটি স্বপ্ন দেখতে পায় যেখানে সে দোদোহির হাতে তাদের ফ্যামিলির রিং পরা দেখে এবং সে উঠে চিৎকার করতে থাকলে তার হাজব্যান্ড তার কাছে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার। তখন সে জানায় যে আমি দোদোহিকে স্বপ্নে দেখেছি যে আমাদের ফ্যামিলি রিং পরেছিল এবং দোদোহি সেই মিস্টিরিয়াস ওমেন যে আমাদের পরিবারের সুপার ন্যাচারাল পাওয়ার আবার ফিরিয়ে আনতে পারবে। এরপরে আমাদেরকে দেখানো হয় যে আজ মাসের ১৩ তারিখ এবং এই ১৩ তারিখে গিজু এর মেয়ে ইনহের জন্মদিন এবং আমাদেরকে দেখানো হয় গিজু ইনহের রুমে কড়া নাড়ে এবং ইনহেকে ডাকতে থাকে। তখন সেখানে ইনহে বাহিরে থেকে চলে আসে এবং সে ইনহেকে বলে যে আমি সেদিনকে আত্মহত্যা করার চেষ্টা করিনি। তখন ইনহে তাকে বলে যে ঠিক আছে এবং এটি বলে সে তার রুমে চলে যায়। পরের সিনে আমাদেরকে জিম সেন্টার দেখানো হয় যেটা বক ফ্যামিলির নিজস্ব জিম সেন্টার ছিল এবং জিম সেন্টারে যারা কাজ করছিল তারা একটি ওম্যানকে দেখতে থাকে এবং এই ওম্যানটি আর কেউ না দোদোহির বোন, যে এসে গিজুকে বলতে থাকে আমি আপনাদের জিম সেন্টারে অ্যাডমিশন নিতে চাই। তখন আমাদের গিজুকে দেখানো হয় যে বলতে থাকে ফর্ম ফিল আপ করে নাও এবং কালকে থেকে স্টার্ট করো। এবং তখন সেখানে গিজুয়ের বোনকে দেখানো হয়। তখন গিজুয়ের বোন অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে থাকে এবং বলে যে তুমি ভালো ইউটিউবে ফেমাস দেখছি এবং তোমার অনেক সাবস্ক্রিপশনও আছে, আজকালকার টাকা দিয়েও সাবস্ক্রিপশন কেনা যায়। তখন মহিলাটি গিজুয়ের বোনকে উল্টো আরও বলে যে আপনাকেও তো চেনা চেনা মনে হচ্ছে, আপনিও মনে হয় ইউটিউবে অনেক বেশি ফেমাস। ও আপনি তো মাকব্যাং ভিডিও বানান তাই না? আচ্ছা ঠিক আছে মিস মাকব্যাং। এবং তখনই সেখানে তার ভাই চলে আসে এবং বলে যে তুমি এখানে কি করতে এসেছো আর তোমার এখানে কাজই কি, তুমি তো খাওয়া ছাড়া আর কোনো কাজই বোঝো না। তখন তার বোন বলতে থাকে এটাই লাস্ট চিপস, এরপর থেকে আমি ডায়েট শুরু করব। এরপর কিজুয়ের বোনের ফোনে একটি কল আসে এবং তার মা বলতে থাকে আমি আমাদের সেভিয়রকে পেয়ে গিয়েছি, তাই তোমরা তাড়াতাড়ি চলে আসো। এই দিনটি ছিল ইনহের জন্মদিন যেখানে তারা একটি বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং দোদোহিকে ইনভাইট করেছিল এবং সেখানে গিজু চলে আসে এবং তার মাকে বলতে থাকে আমরা তো কোনোদিন ইনহের জন্মদিন পালন করিনি, তাহলে তুমি কেন ইনহের জন্মদিন হঠাৎ করে পালন করছো। এবং সেখানে তার বোনও চলে আসে এবং তার মাকে জিজ্ঞাসা করতে থাকে ও আমাদের সেভিয়র কই, সে এখনো আসেনি। এবং এরই মধ্যে দোদোহি সেখানে চলে আসলে তাকে মিসেস বক স্বাগতম জানায় এবং তার মেয়েকে বলে তুমি তোমার মুখটা বন্ধ রাখো। এরপর আমাদেরকে দেখানো হয় আমরা জানতে পারি যে মিসেস বক দোদোহিকে সাথে তার ছেলের বিয়ে দিতে চায় এবং দোদোহিকে সে স্বাগতম জানায় এবং এখানে এসে বসতে বলে। এরপর আমাদেরকে গিজুয়ের বোনকে দেখানো হয় যে দোদোহিকে বলতে থাকে তুমি তো বড় জ্যাকপটে হাত দিয়েছো, ভালোই টেকনিক জানো তুমি। এরপর গিজু তাকে বলে যে তুমি আমার সাথে বিয়ে করতে চাও তাই না, আমার মা তোমাকে আমার জন্য সিলেক্ট করেছে। তুমি কি জানো আমার ১৩ বছর বয়সী একটি মেয়ে আছে যে এখন অ্যাডাল্ট এবং আমার পাস্ট সম্পর্কে কি তোমার কোনো আইডিয়া আছে, সব কিছু জানো। এরপর তুমি আমার সাথে বিয়ে করো ঠিক আছে। আর তুমি যদি আমার মেয়েকে ঠিকমতো পালতে না পারো তাহলে তুমি একজন খারাপ সৎমা হিসেবে বিবেচিত হবে। এবং এটি বলে সে সেখান থেকে রেগেমেগে চলে যায়। বক দোহি এবং তার ভাইকে দেখানো হয় মানে গিজু যারা কিছু একটা কথার মধ্যে কাটাকাটি নিয়ে মারামারি লাগায় এবং সেখান থেকে গিজু রাগ করে চলে যায়। এরপরে বক দোহিকে দেখানো হয় যে দোদাহির সাথে কথা বলতে থাকে এবং বলে যে আমাদের ফ্যামিলি একটু ব্রোকেন হয়ে গেছে, আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে যেটা আমাদের ঠিক করতে হবে এবং আমি অনেক সময় ছিল যখন অনেক সময় উড়ে বেড়াতাম কিন্তু এখন সেটা আমি পাই না। তখন দোদোহি তাকে বলে কেন আপনি কি ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাজ করতেন। তখন দেখা যায় যে বক দোহি সে বলে তুমি কি আমার জন্য এক গ্লাস পানি আনবে। তখন দোদোহি রাজি হয়ে যায় এবং তার জন্য পানি আনতে যায়। এবং অপরদিকে আমাদের ইনহার গ্র্যান্ডপাকে দেখানো হয় যে ইনহার কাছে যায় এবং তাকে পার্টিতে আসতে বলে। এরপর ইনহা কোনো রেসপন্ড না করলে তখন ইনহা তাকে বলে যে তুমি আমার জন্য কি সিউড স্যুপ বানাতে পারবে। তখন তার নানা খুশি হয়ে যায় এবং বলে যে হ্যাঁ অবশ্যই আমি এখনই তোমার জন্য বানাচ্ছি। এবং তখন সে সিউড স্যুপ বানাতে যায়
এবং তখন সেখানে দোদুহি আসলে এবং তাকে বলে যে আমি পানি নিতে এসেছি, এবং তখন বলে যে ওখানে আছে, তুমি ওখান থেকে নিয়ে নাও। এর মধ্যে উপর থেকে ইনহা নামতে থাকে এবং তার মধ্যে তার বাবা চলে আসে, এবং তার বাবা এসে তার মায়ের সাথে চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে আজকে কেন তুমি আমার সাথে এরকম করলে, তুমি কিভাবে ভাবলে যে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো। তখন তার মা তাকে বলে যে আমি তো তোমাকে মুভ অন করতে সাহায্য করছিলাম, তুমি তোমার পাস্ট নিয়ে আর কতদিন থাকবে। তখন তার মা বলতে থাকে যে তুমি কি তোমার মা বাবার সম্পর্কে কোনো সচেতন নাও, তুমিও কি তোমার মেয়ের সম্পর্কে কোনো সচেতন নাও? কেন তুমি ওদিনকে আত্মহত্যার চেষ্টা করেছিলে, কেন তুমি নিজেকে শেষ করার চেষ্টা করেছিলে? আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে তুমি তোমার সংসারে বাচ্চা কাচ্চা নিও না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো নেই এবং তুমি তোমার মেয়ে সহ আমাদেরকে সকলকে তোমার পিছে ফেলে দিয়েছো। আমি শুধু চাচ্ছিলাম যে তুমি আবার মুভ অন করো এবং আমরা আমাদের আগের স্বাভাবিক জীবন ফিরে পাই। এবং এটি বলে সে তার সন্তানের উপর অনেক বেশি চেঁচামেচি করতে থাকে। এমন অবস্থায় সেখানে হঠাৎ করে ইনহা চলে আসে এবং সে তার বার্থডে কেকটির ক্যান্ডেলগুলো নিভিয়ে দিয়ে আবার উপরে চলে যায়। তখন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং গিজুকে দেখানো হয় যে সেমন অবস্থায় বাহিরে বের হয়ে যায় এবং উপর থেকে ইনহাও এটি লক্ষ্য করতে থাকে। যেহেতু ইনহার জন্মদিনের জন্য তারা লাঞ্চের আয়োজন করছিল, তাই সেখানে তারা লাঞ্চের খাবারগুলো ঢাকার জন্য যায়, কিন্তু তখনই মিসেস বক অসুস্থ হয়ে পড়ে এবং তাকে নিয়ে হাসপাতালে যাবে। এর মধ্যে মিসেস বকের হাজবেন্ড দহিকে বলে যে চুলা জ্বালানো আছে, তুমি গ্যাস অফ করে দাও। এবং আমরা আগেই জানতে পেরেছি যে দোদুহি আগুন ভয় পায় এবং সে দূর থেকে আগুন নেভানোর চেষ্টা করে, এবং সে যখন চেষ্টা করছিল সেখানে ইনহা চলে আসে এবং আগুন নিভিয়ে দেয় এবং বলে যে তোমার এখান থেকে তুমি চলে যাও, যত সম্ভব তুমি এই ফ্যামিলি থেকে চলে যাও, কারণ আমার ফ্যামিলি মোটেই স্বাভাবিক নয়, আর তুমি সেদিন আমার দাদির চায়ে কিছু একটা মেশাচ্ছিলে, তাই না? তখন সে বলে যে এটা আইক্লোরিক, যেটা চায়ের সুইটনেস আরও বৃদ্ধি পায়, কিন্তু ইনহা কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় দহি স্যুপটি ওভেনে গরম করে এবং আমাদেরকে দেখানো হয় যে গিজু তার মৃত স্ত্রীর মেমোরিয়ালে যায় এবং তাকে স্মরণ করে, এবং সেখানে তার মৃত স্ত্রীর বাবা মা চলে আসে এবং তার শ্বশুর গিজুকে বলে যে তোমাকে আমি বলেছিলাম তুমি কখনোই তোমার মুখ আমাকে দেখাবে না, এবং এটি বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তার শাশুড়ি তাকে বলে যে আমার মেয়ে মারা গিয়েছে 7 বছর হয়ে গিয়েছে, আর এটা কোনো দোষ না যে তুমি একা সারভাইভ করেছো। আমাকে আমার মেয়ে বলেছিল যে তোমার মধ্যে কোনো সুপার পাওয়ার আছে এবং তুমি সে সুপার পাওয়ার ব্যবহার করো, যা মোটেই অস্বাভাবিক, এবং অ্যাক্সিডেন্টের সময়ও সবাই আহত হলেও তুমি একদম অক্ষত ছিলে এবং কি তোমার একটা স্ক্র্যাচও পড়েনি। আমার মেয়ে যে বলেছিল যে তোমার সুপার পাওয়ার আছে, এটি কি সত্যি? তারপর তার শাশুড়ি তাকে বলে যে আমার মেয়ে মারা গিয়েছে 7 বছর হয়ে গিয়েছে, আর এটা কোনো ক্রাইম না যে তুমি সারভাইভ করেছো, এটা জাস্ট দুর্ঘটনা মাত্র, তাই আমি তোমাকে বলবো তুমি মুভ অন করো। এরপর আমাদেরকে দেখানো হয় দহি যখন স্যুপ গরম করছিল সেখানে ইনহা চলে আসে এবং সে বলে যে এটা সি উড স্যুপ, তুমি খাবে তাই না? তখন ইনহা তাকে বলে কে জানে তুমি আবার এই স্যুপে কি মিশিয়ে দিয়েছো। তখন দহি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আগে টেস্ট করছি, এবং দহি স্যুপটি টেস্ট করে এবং বলে যে খুব মজা হয়েছে। তখন আমাদেরকে দেখানো হয় যে ইনহাও খাবার শুরু করে। তখন ইনহা তাকে বলতে থাকে যে তুমি আমার ফ্যামিলি থেকে চলে যাও, কারণ আমার ফ্যামিলি অনেক বেশি অস্বাভাবিক এবং তাদের মাঝখানে কিছু ঘটনা আছে যেটা তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না। তখন ইনহা তাকে বলতে থাকে যে আমাদের ফ্যামিলিতে কিছু সুপার পাওয়ার আছে, যেমন আমার দাদি ঘুমানোর মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পায়, এবং আমার ফুফু যে কিনা আকাশে উঠতে পারে, এবং আমার বাবা পাস্টে যেতে পারে, শুধু ওই পাস্টেই যেতে পারে যে পাস্টগুলোতে সে অনেক সুখী মোমেন্ট কাটায় বা হ্যাপি মোমেন্ট থাকে, যা পুরোই অস্বাভাবিক, এবং এগুলো তুমি বিশ্বাস করবে না আমি জানি। তখন দহি বলতে থাকে তাহলে তোমার কাছে কি আছে? তখন সে বলে যে এটা নিয়ে আমার দাদিও অনেক বেশি চিন্তিত, কারণ আমার পাওয়ারটি এখনো আত্মপ্রকাশ করেনি। তাদের এত পাওয়ার আছে, তাহলে তোমরা এখন কেন ইউজ করছো না? তখন দহিকে ইনহা জানায় যে আমাদের মডার্ন লাইফ স্টাইলের কারণে আমরা এই পাওয়ারগুলো ইউজ করতে পারছি না, কারণ আমার দাদির অনিদ্রার কারণে সে আগের মতো ফিউচার ভিশন দেখতে পায় না, আর আমার ফুফু অতিরিক্ত খাওয়ার কারণে অনেক বেশি হেভি হয়ে যাওয়ার কারণে সে কোনোভাবেই আকাশে উঠতে পারে না, এবং আমার বাবার যার পাস্টে অনেক খারাপ এবং সে ডিপ্রেশনের কারণে সে কোনো হ্যাপি মোমেন্ট ফিল করতে পারে না, যার কারণে সে
এখন আর অতীতে ফিরে যেতে পারে না। এরপরে গিজুকে দেখানো হয় যে বাড়ি এসে দহিকে কাজ করতে দেখে বলে যে আপনি এখন আপনার বাড়ি যাননি কেন? তখন দহি তাকে জানায় যে আমি সিউড স্যুপ গরম করছিলাম এবং আপনার মেয়ে সেটি খেয়েছে। তখন সে বলে যে সত্যিই খেয়েছে? তখন দহি তাকে জানায় যে হ্যাঁ খেয়েছে এবং আপনার মেয়ে অনেকটা ইমাজিনেশন টাইপের, সে অনেক বেশি ইমাজিন করে এবং নিজে সবসময় বিজি থাকে এবং আমি আপনার বিষয়ে আপনার মেয়ে থেকে কিছু জানতে পেরেছি। আসলে কাউকে বাঁচানো খারাপ কিছু নয়। আপনাকে দেখলে আমার একজনের কথা মনে পড়ে যে আমাকে বাঁচিয়েছিল। আমিও গিল্টি ফিল করতাম যে সে আমার কারণে মারা গিয়েছে। কিন্তু আমি এর পরবর্তীতে রিয়ালাইজ করতে পারি যে সে আমাকে বাঁচিয়ে নিজে মারা গিয়েছে যাতে আমি একটি ভালো জীবনযাপন করতে পারি। তাই আমি এর পরবর্তীতে ডিসিশন নিয়েছি যে আমি তার জন্য হলেও বেঁচে থাকবো। আর আপনি আমাকে সেই লোকটির কথা মনে করিয়ে দেন। তখন গিজু বলতে থাকে আমি কাউকে বাঁচাইনি। আমি আমার আপনজনকে বাঁচাতে পারিনি, তাই আমি আপনাকে বলবো তার সাথে আপনি আমাকে গলিয়ে ফেলবেন না। এরপর দহি তাকে বলে যে আমি সেদিন দেখেছিলাম যে আপনি সেদিন কাউকে বাঁচিয়েছেন এবং আমরা দেখতে পাই যে একটি মেয়ের টেডি সমুদ্রে ভেসে যায় এবং সেটি আনার জন্য গিজু সমুদ্রে ঝাঁপ দেয় এবং সমুদ্রের ঢেউয়ের কারণে সে সেখানে ডুবতে থাকলে তাকে দহি বাঁচায় এবং দহি পরবর্তীতে লক্ষ্য করে যে সে সেই টেডিটিকে সমুদ্র থেকে নিয়ে আসে এবং সেই টেডিটি মেয়েটি উঠে নেয় এবং বলে যে দেখো মা, আমার টেডিকে কেউ বাঁচিয়ে নিয়েছে। অবশ্যই কোনো সুপার হিরো হবে যে টেডিটিকে বাঁচিয়েছে। তখন এটি যখন গিজুকে দহি বলতে থাকে তখন সে বলতে থাকে যে আমার জীবনে এরকম ঘটেছে, তাই আপনারও উচিত আপনার জন্য যে মারা গিয়েছে তার জন্য হলেও বেঁচে থাকা। তাহলে আপনার জীবন থেকে একাকিত্ব দূর হয়ে যাবে এবং আমাদেরকে গিজুকে দেখানো হয় যে দহির কথা শোনে এবং দহি তাকে বলে যে আমি আর এই থালাবাটিগুলো ধুতে পারবো না, এখন এর পরবর্তীতে আপনি কন্টিনিউ করেন এবং এটি বলে দহি চলে যায় এবং দহির মাকে দেখানো হয় যে দহিকে ডেকে তোলে এবং দহির সাথে কথা বলতে থাকে এবং তখন আমরা জানতে পারি যে দহি সমস্ত মিথ্যা কথা বলেছিল কারণ তার ফ্যামিলি জানে যে দহির ডিভোর্স কেন হয়েছিল এবং আমরা জানতে পারি দহির যে দুটি ডিভোর্স হয়েছিল সেটি সে ইচ্ছা করে নিয়েছিল যাতে ডিভোর্সের টাকা দিয়ে সে তার ফ্যামিলিকে দিতে পারে এবং জিমে যেই মেয়েটি গিয়েছিল সে আর কেউ না বরং তার বড় বোন এবং সে তার বড় বোনের সাথে তার প্রথম হাজব্যান্ডকে প্যাচ লাগিয়ে পরকীয়ার দোষ দিয়ে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নেয় এবং দ্বিতীয় স্বামী মাতাল অবস্থায় ঘরে ফিরলে দহি নিজের মাথায় নিজে আঘাত করে নিজের মাথা ফাটিয়ে পরবর্তীতে সেই লোকের কাছ থেকেও ডিভোর্স নেয় এবং এটি তারা সকলে ইচ্ছাকৃতভাবে করে কারণ এটি তাদের ফ্যামিলি প্রোগ্রাম এবং ফ্যামিলি প্ল্যান ছিল এবং দহি তার ফ্যামিলিকে বলতে থাকে যে ওই ফ্যামিলিতে একটি মেয়ে আমাকে বলেছে তাদের কাছে সুপার ন্যাচারাল পাওয়ার আছে এবং কথাটি শুনে আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে কিছু আংশিক সত্য আছে। কারণ একটি ফ্যামিলি কখনই একটিমাত্র জিম সেন্টার চালিয়ে এত রিচ হতে পারে না। আমার মনে হয় যে তারা রিচ এভাবেই হয়েছে কারণ মেয়েটি বলেছিল যে তার দাদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে ফিউচার দেখতে পায় এবং সে বুঝতে পেরেছিল যে কিভাবে কোনটি করলে এইভাবে সে টাকা অর্জন করবে, তাই সে হয়তো বাবা ব্ল্যাক সাইডে এইভাবেই আর্নিং করেছিল। তখন তার মা বলতে থাকে ও তাদের সুপার পাওয়ার আছে, তাহলে আমরা কি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি, তাহলে চলো। তখন তার বড় বোন বলে যে তাহলে চলো আমরা পুলিশে কমপ্লেন করে দিই। তখন দহি তাকে বলে যে এখানেই শেষ না, তারা তাদের সুপার পাওয়ার হারিয়ে ফেলেছে মডার্ন ইলনেসের কারণে, কারণ তাদের এখন অনিদ্রার সমস্যা এবং ডিপ্রেশনে ভুগছে। আমাদের এখনও চেষ্টা করে চালিয়ে যেতে হবে যাতে আমরা এই ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে আমাদের অবস্থা ভালো করতে পারি এবং আমাদেরকে দেখানো হয় দহি তাকে বলে যে এখনও একজন বাকি যাকে আমাকে আগে হাত করতে হবে, সে আর কেউ না গিজুয়ের মেয়ে বোক ইনহা এবং গিজুকে দেখানো হয় যে একটি টেডি বিয়ার নিয়ে তার মেয়েকে যায় এবং তাকে হ্যাপি বার্থডে উইশ করে এবং তাকে গিফটটি দেয় এবং আমাদেরকে ইনহাকে দেখানো হয় যে তার পাস্টের একটি স্মৃতি মনে করতে থাকে যখন তার বাবাকে বলছিল যে বাবা কে আমাদেরকে বাঁচাবে যদি তোমার কিছু হয়ে যায়। তখন তার বাবা তাকে একটি টেডি বিয়ার দেয় এবং বলে যে এই বাণী তোমাকে প্রোটেক্ট করবে এবং সেই মুহূর্তে গিজুয়ের মেয়ে লক্ষ্য করে যে তার বাবা সেই সিটে নেই এবং তার ওয়াইফকে দেখানো হয় যে গিজুয়ের সিটের দিকে তাকায় এবং তার চোখ দিয়ে পানি আসছিল, মানে সে কান্না করছিল। এই মুহূর্তে গিজুয়ের মেয়ে চোখে একটি নীল বর্ণ হয়ে যায় এবং তখনই আমাদেরকে দেখানো হয় গিজুয়ের ওয়াইফের গাড়িটি ব্রেক ফেল করে এবং
অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় গিজু সে গাড়িতে ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় একদম অক্ষত অবস্থায় আছে এবং তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, যা দেখে গিজু খুব ভয় পেয়ে যায় এবং তার ফ্যামিলির সকলকে ডাকতে থাকে এবং এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আপনারা যদি আমার এক্সপ্লেন পছন্দ করেন এবং এই ড্রামাটির পরবর্তী এপিসোড পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে 1000 লাইক দিয়ে দিবেন। প্লিজ সাপোর্ট মি অ্যান্ড আল্লাহ হাফিজ।